দায় বাই চিনতে পারলে রেয়ামিল তৈরি কে ঠেকায়। হ্যাঁ, 2024 সালের শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আয় সম্পদ দায় চিনি তাহলে রেয়ামিল তৈরিতে আমাদের কেউই ঠেকাতে পারবে না। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে নীল একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গতদিন একটা রেয়ামিল তৈরি শিখে গিয়েছিলাম। এখন রেয়ামিলের সাথে আমাদের গতে থাকতে পারে অনেক সময় মুনাফাজাত আয় অথবা ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আজকে আমরা মুনাফাজাত আয় আর ব্যয় শিখবো। তাহলে আমাদের প্রথমে লিখি মুনাফাজাত আয়ের পরিমাণ নির্ণয়। মুনাফা এখন আমি একটু তোমাদেরকে বলে রাখি মুনাফাজাত আয় কি। মুনাফাজাত আয় হচ্ছে যে সমস্ত আয় আমাদের প্রতিদিনই হতে পারে, সহজ কথা বছরে একের অধিকবার হবে। বছরে একের অধিকবার যে সমস্ত আয় হয় সে সমস্ত আয়কে আমরা মুনাফাজাত আয় বলি। মুনাফাজাত আয় আর প্রাপ্তি একই জিনিস। এই হচ্ছে আমার ভাগ বিবরণ টাকা টাকা। সবসময় যে টাকার ভাগ তিনটা হবে এরকম না। যদি আমাদের বিক্রয়ের সাথে ফেরত বা বার্তা থাকে তাহলে তিনটা, না হলে দুইটা দিলে হবে। এখন আমি তোমাদের মুনাফাজাত আয় কিভাবে কোন আইটেমগুলো আমরা রেয়ামিল থেকে তুলে বসাবো সেগুলো। প্রথমে আমাদের যদি বিক্রয় থাকে বিক্রয় লিখবো, যদি বিক্রয়ের সাথে ফেরত বার্তা থাকে এইভাবে টাকা লিখবো, না হলে 2 নম্বর করে লিখবো। তাহলে আমি ধরে নিলাম যে আমার বিক্রয়ের সাথে বিক্রয় ফেরত আছে, বিক্রয় লিখে বা বিক্রয় ফেরত। এখন আমার আর কি আয় থাকতে পারে, সেবা আয় থাকতে পারে, কোনো কিছু প্রাপ্তি থাকতে পারে, কোনো কিছু প্রাপ্তি থাকলে এখানে আসবে। আমাদের থাকতে পারে উপহারা, উপহার আমরা জানি সাবলেট, শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি। এখন আমাদের থাকতে পারে বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, সঞ্চয়পত্রের সুদ, ব্যাংক জমার সুদ। এইভাবে আমার এই আইটেমগুলো যদি থাকে তাহলে আমি মুনাফাজাত আয়ের ভিতরে বসিয়ে দেব। এর বাইরে আমাদের খুব আইটেম কম আছে, তোমরা এগুলো একটু মনে রাখবা। যেমন প্রথমে হচ্ছে সেবা আয়, কোনো কিছুর প্রাপ্তি, উপহারা, শিক্ষানবিশ সেলামি, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, সঞ্চয়পত্রের সুদ, ব্যাংক জমার সুদ। আর বিক্রয় থেকে ফেরত থাকলে বাদ দিয়ে দেবো, নইলে বিক্রয় এখানে দিয়ে দেবো, সেবায় থাকলে এখানে দাঁড়ানো। যেমন রেয়ামিল থাকবে তোমাদের পরীক্ষাতে, এত আইটেম থাকবে না, শুধু 2টা বা 3টা আইটেম থাকলেও থাকতে পারে। এখন আমি শিখবো মুনাফাজাত ব্যয়ের পরিমাণ নির্ণয়। মুনাফাজাত ব্যয় কেমন? 2টা অংশ আছে। মুনাফাজাত ব্যয়ের ভিতর থাকে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় আর এর সাথে পরোক্ষ খরচ।
তাহলে মুনাফাজাত ব্যয় সমান হচ্ছে আমার কি বিক্রিত পণ্যের ব্যয় আর পরোক্ষ খরচ। আমরা প্রথমে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করি। বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু শুরুতে দিব প্রারম্ভিক মজুত পণ্য। এর থেকে বাদ দিতে হবে আমার প্রারম্ভিক মজুত পণ্য। এখন আমার নিট ক্রয় বসাইতে হবে। তুমি প্রথমে ক্রয় দিব, প্রারম্ভিক মজুত পণ্য ভুল হয়ে গিয়েছে। প্রারম্ভিক মজুত পণ্যটা আমরা দুই ঘরে এখানে সরাসরি দিয়ে দিব, আর ক্রয়ের সাথে কাজ না থাকলে এখানে দিয়ে দিব, আর কাজ থাকলে এখানে দিব বিক্রয়ের মতো। আমি ধরে নিচ্ছিলাম এখানে সরাসরি নিট ক্রয়, ক্রয় পাইছি যেখানে নিট ক্রয়, তাই এখানে বসাই দিচ্ছি। না আমি তোমাদের আরেকটু সুবিধার জন্য এইখানেই দিই ক্রয়। ক্রয় থেকে বাদ দিয়ে আমি ফেরত অথবা বার্তা, তাহলে এখন ক্রয় সংক্রান্ত খরচ কি থাকতে পারে? আন্ত পরিবহন, ক্রয় পরিবহন, আমদানি শুল্ক অথবা নগদ শুল্ক, মজুরি অথবা কুলির মজুরি, ডক চার্জ, জলযান ভাড়া, এগুলো আমার যেটা ক্রয়ের সাথে একদম সরাসরি জড়িত থাকবে সেগুলাকে আমরা এখানে নিয়ে আসবো, কারণ আমরা ক্রয় সংক্রান্ত সকল খরচ আমরা জানি। তারপর জাহাজ ভাড়া থাকলেও বসাতে পারবো আমরা এখানে, জলযান ভাড়া, জাহাজ ভাড়া। আমি তোমাদের বোঝার জন্য এইগুলাকে আমরা একসঙ্গে বলি হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ। ক্রয় সংক্রান্ত খরচ, এই সবগুলো যোগ করে এখানে যোগ করলাম। এর থেকে আমি বাদ দিব হচ্ছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য শেষ আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে গেল। এখন আমার লাগবে হচ্ছে পরোক্ষ খরচ। পরোক্ষ খরচ যেগুলো আছে আমরা এখন সেগুলো এখানে বসিয়ে দিই। পরোক্ষ খরচ, পরোক্ষ খরচ আমাদের একটা প্রতিষ্ঠানের বেতন, ভাড়া, বীমা, বিজ্ঞাপন, এই সবই হচ্ছে আমাদের পরোক্ষ খরচ। বেতন, ভাড়া, বিজ্ঞাপন, বীমা, কমিশন, বার্তা, বিক্রয় পরিবহন, বহি পরিবহন, প্রশিক্ষণ ভাতা, সাপ্লাই খরচ বা মনিহারি,
সাপ্লাই খরচ, মনিহারি খরচ, অভিকর, ডাক প্রকার, যদি আমাদের শুধু অনাদায়ী পাওনা থাকে বা কুড়ি শুধু অনাদায়ী পাওনা থাকলে এখানে দেখাবো, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকলে অনাদায়ী পাওনা এইখান থেকে বাদ দিব আমি অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি এখানে বাদ দিয়ে এইখানে দেখাবো। আর যদি আমাদের শুধু অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে সেই ক্ষেত্রে এটারে বাদ করে অনাদায়ী পাওনা নাই করো, অনাদায়ী পাওনা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি অনাদায়ী পাওনা সঞ্চিতিটা এখানে এভাবে ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিব। এইভাবে আমার যত খরচ থাকবে এভাবে সব দেখাই দিব। তাহলে আমার উপরে ছিল ধরো বিক্রিত পণ্যের ব্যয় ছিল, তার থেকে হচ্ছে এই বিক্রিত পণ্যের ব্যয় এখানে এটা বিক্রিত পণ্যের ব্যয় আর পরোক্ষ খরচ এখানে আনলাম। তাহলে এই দুইটা যোগ করলে আমার হয়ে যাবে মুনাফা জাতীয় ব্যয়। এই ব্যয়গুলো আমরা যদি জানি তাহলে আমরা সহজে এগুলা করতে পারবো। আর বিক্রিত পণ্যের ব্যয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আর্থিক অবস্থার বিবরণীতে লাগবে। তাহলে আমরা হিসাব যে কোনো হিসাব করলে আমার আয় সম্পদ ব্যয় দায় এগুলা জানা না জানলে আমি কিন্তু হিসাব বিজ্ঞানের কোনো অঙ্কই করতে পারবো না। যেহেতু তোমাদের পরীক্ষার খুব বেশি দূরে নয়, খুব কাছে, এই জন্য তোমরা একটু বেশি বেশি করে এগুলো অনুশীলন করো। আর তোমরা 22 সাল আর 23 সালের বোর্ডের যে প্রশ্নগুলো আছে এগুলো একটু করলে দেখবা যে কমন পেয়ে যাবে এবং হিসাব বিজ্ঞানে খুব সহজেই জিপিএ 5 পেতে পারবা। আমি পরবর্তী ক্লাসে চলতি সম্পদ চলতি দায় আর হয়তো আমি দুটা ক্লাস রেয়ামিলের উপর নিব, তাহলে আমাদের রেয়ামিল ক্লাসটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আর রেয়ামিল অধ্যায় শেষ হলে আমি রেয়ামিল থেকে কি ধরনের প্রশ্ন থাকতে পারে সে সম্পর্কে তোমাদের একটা ধারণা দিব। আর সেগুলো পেতে চাইলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের কোনো মন্তব্য থাকলে সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে। শুভরাত্রি।